শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল, ফলাফল কিভাবে সিদ্ধান্ত পরে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, তারেক রহমানের ভিডিও বার্তা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে ভারত, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সঙ্গে নারী নেত্রীদের সাক্ষাৎ, তনু, মুনিয়া ও রুনি হত্যার বিচার নিশ্চিতের দাবি। ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, সর্বাত্মক সহায়তার আশ্বাস। অর্থ উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতে ঋণ পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ। ইসলামী ব্যাংকের বিষয়ে তাড়াহুড়া না করার সিদ্ধান্ত গভর্নরের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ডক্টর তপন কুমার সরকার জানিয়েছেন, বাতিল হওয়া পরীক্ষার ফলাফল মূল্যায়ন কিভাবে হবে তা পরে জানানো হবে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বৈঠকে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্থগিত থাকা এইচএসসির বাকি পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে শত শত পরীক্ষার্থী। সচিবালয়ের 6 নম্বর ও 11 নম্বর ভবনের মাঝামাঝি অবস্থান নিয়ে মিছিল করতে থাকে তারা। আমরা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী একজনই দাবি মানি না, একজনও। আমরা চাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শীঘ্রই আমাদের যে 6-7টা পরীক্ষা হয় নাই ওগুলা এসএসসি থেকে নাম্বার নিয়ে শীঘ্রই মূল্যায়ন করা হোক। আমাদের 7টা এক্সাম হয়েছে, এখনো 6টা এক্সাম বাকি। আমাদের যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন আমাদের পরীক্ষাগুলো 3 বার স্থগিত করা হয়েছে। এতে করে আমাদের যে ভাই ব্রাদার যারা আছে তারা আন্দোলনে যোগ দিচ্ছে এবং অনেকে আহত অবস্থা আছে, অনেকে আবার নিহত অবস্থাও আছে। এজন্য আমরা চাচ্ছি যে বাকি 6টা এক্সাম সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের দিয়ে দেওয়া হোক। যে 6টা পরীক্ষা বাকি আছে গ্রুপ সাবজেক্টের, সেগুলো যেন এসএসসি থেকে মার্ক এনে আমাদের একটি রেজাল্ট তৈরি করে দেওয়া হয়, যেন আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারি। আমার ভাইয়েরা যারা হসপিটালে আহত অবস্থায় আছে তারা যেন সুস্থ হতে পারে, সেই সময়টা যেন তাদের দেওয়া হয়। সেখানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। দাবি মেনে নিতে শিক্ষা মন্ত্রণালয়কে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের 2 জন প্রতিনিধি নিয়ে শিক্ষা সচিবের সাথে বৈঠকে বসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিকেল 4টার পর শিক্ষার্থীরা 18 তলা ভবনে উঠে শিক্ষা সচিবের রুমের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে আন্দোলনের মুখে দাবি মেনে নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার। ছাত্র আন্দোলনে আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন। আমাদের পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। পরীক্ষা বাতিল ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারির দাবিতে সচিবালয়ের সব গেট অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের গেটে অবস্থান নেয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণ করিয়ে দেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে
প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। এবার আমি বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই। গণহত্যাকারী হাসিনা সারা দেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অভ্যুত্থানে। জনগণের প্রত্যাশা, আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত তার প্রতিশ্রুতি রক্ষা না করে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন ভারতে বসে তিনি ছাত্র জনতার বিপ্লবকে নস্যাতের চক্রান্ত করছেন। জনগণ শেখ হাসিনার বিচার করবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দলের দুই নতুন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সাথে নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, মানবাধিকার আইনের শাসন ভুলুণ্ঠিত করেছেন। দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে খাটো করে দেখে না বলে মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে, তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অন্তর্বর্তীকালীন সরকার 11 দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তারা স্থির হয়ে জনগণের চাওয়াকে অবশ্যই পূরণ করবে। এই সরকারের বয়স কত হয়েছে? 11 দিন। বলেন 11 দিন। 11 দিন। 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ এবং দে আর সেটলিং ডাউন, দে উইল ডেফিনেটলি ডু। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে। সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে। দলের স্থায়ী কমিটিতে পদায়ন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান
মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তনু, মুনিয়া, রুনি ও নুসরাত হত্যাকারীরা যতই শক্তিশালী হোক, তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তারা এই দাবি জানান। উত্তরাধিকার আইন সহ নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন সংস্কার করে আন্তর্জাতিক আইন অনুযায়ী করার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। নারীর অধিকার বাস্তবায়নে একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও দেন তারা। এছাড়া মহিলা অধিদপ্তর সংস্কার সহ আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন নারী নেত্রীরা। নিজেরা বসে অগ্রাধিকার ঠিক করতে নারী নেত্রীদের পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী অধিকার বাস্তবায়নে আইন মন্ত্রণালয় সংস্কার সহ নীতিগত নানা বিষয় তুলে ধরেন নারী নেত্রীরা। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার ব্যাপারে সাংবাদিকদের জানান পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। যে দাবিটা উঠেছে সেটা হচ্ছে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া, পারিবারিক ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। সেই রিজার্ভেশনটা উইথড্র করারও একটা দাবি এসেছে। তনু, মুনিয়ার মতো আলোচিত সব হত্যার বিচার সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন দাবিও তুলে ধরেন নারী নেত্রীরা। এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে, তারা যতই শক্তিশালী হোক না কেন, বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে দাবিগুলো ঠিক করার জন্য নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই, হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে পেরেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বহুল আলোচিত মুনিয়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া। ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও তার ছেলে সায়েম সোবহান আনভীরকে গ্রেফতারের দাবি জানান তিনি। হত্যার পর হয়রানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুনিয়ার বোন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনার প্রশ্রয়ে আনভীর বেপরোয়া হয়ে ওঠে। তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে একপেশে তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। সে সময় মুনিয়া অন্তঃসত্ত্বা ছিল। পিবিআই তদন্তে সেটা আনভীরেরই সন্তান বলা হলেও আনভীরের স্যাম্পল টেস্ট করানো হয়নি বলে অভিযোগ মুনিয়ার বোনের। পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু,
এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন গুতেরেস। চিঠিতে গুতেরেস আরও লিখেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। গেল 16 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিটি পাঠান অ্যান্টনিও গুতেরেস। গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক অবস্থার দ্রুতই উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়ী নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। গত 15 বছরে তৈরি করা অর্থনৈতিক বিপর্যয় সবাই মিলে চেষ্টা করলে কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, সবাই মিলে এই বিপর্যয় কাটিয়ে উঠলে সারা বিশ্ব বাংলাদেশ থেকে শুধু অনুপ্রেরণাই পাবে না, সাথে ব্যবসা বাণিজ্য আগ্রহী হয়ে উঠবে। ডক্টর ইউনূস বলেন, ছাত্রদের স্বপ্ন বাস্তবায়ন করলে জাতির স্বপ্ন বাস্তবায়ন হবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা সরকার দেশ ধ্বংস করে দিয়েছে। ব্যাংক, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবুদ্দিন আহমেদ, একে আজাদ, ফজলুল হক, মোহাম্মদ হাতিম সহ অন্যরা। চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, যা হবার পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই হবে। সচিবালয়ে তারা এসব কথা বলেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান ইস্যুতে আলোচনা হয়। পরে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ঋণ নিয়ে দুপক্ষই বসে পরবর্তী করণীয় ঠিক করবে বলেও তার মত। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের ঋণের চাপ জাতির ঘাড়ে। সেই ঋণ দেশের জন্য অনেক বড় চাপ। $4 বিলিয়ন চীন বাংলাদেশের কাছে পাওনা। এ সময় 1000 টাকার নোট বাতিল হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। আমাদের ইস্যু হলো, আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বলছি এটা দেখবো, যাতে অ্যাসিওর্ড হয় যে ভবিষ্যতে যে সময় টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয়, সময় মতো ব্যবহার হয়। That is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue. There will be some wishes, some requests from Bangladesh side, but definitely China will have our expectations. So it is some process we'll sit down to discuss and come with the consensus. So we'll continue to work with government and to see what we can do to support and to move forward together. ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত যেন সঠিক হয়, এজন্য এ নিয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তে তাড়াহুড়া করছে না বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, অর্থ সহায়তা দিয়ে কোনো দুর্বল ব্যাংককে আর বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে না। ব্যাংক খাতে সংস্কারের জন্য সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ব্যাংকিং কমিশনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এদিকে এফবিসিসিআই ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেছেন, ব্যাংক লুটকারী ও অবৈধভাবে সম্পদ অর্জনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে ব্যবসায়ী সমাজের কোনো আপত্তি নেই। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাত নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ব্যাংক খাত সংস্কারের সিরিয়াস কেন্দ্রীয় ব্যাংক। সংস্কারের ক্ষেত্রে আগে হাত দেওয়া হবে বড় ব্যাংকগুলোতেই। এই ঘটনাগুলো এক বছরে হয় নাই, কয়েক মাসে হয় নাই, অনেক বছর ধরে হয়েছে, তাই না? এবং কতখানি ক্ষতি হয়েছে, সেটা কাদের দ্বারা ক্ষতি হয়েছে,
এগুলো সঠিকভাবে নির্ণয় না করে এটা সলিউশন করা সম্ভব না। কাজেই ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো, এবং তারপরে কার্যক্রম আমরা তাদের টার্মস অফ রেফারেন্স কার্যক্রম ঠিক করে প্রতিটা ব্যাংক, দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। যে সালাম গ্রুপের সেটা তো আমরা জানি, আমাদের আগে থেকেই ছিল, কিন্তু এই ঘটনাগুলো হওয়াটা বাঞ্ছিত নয়, কিন্তু হচ্ছে। সিদ্ধান্ত খুবই হবে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি না। এদিকে এর আগে বেলা 11টার দিকে এফবিসিতে সভাপতির নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন কেন্দ্রীয় ব্যাংকে। পরে ব্যবসায়ী নেতারা জানান, গভর্নরের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেছেন তারা। ব্যাংক লুটেরাদের পক্ষে ব্যবসায়ী সমাজ নেই বলেও জানান। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে নেই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি। এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ওই দুর্বৃত্তরা টাকাগুলো নিয়ে যাবে আর ব্যবসায়ীরা শুধু কান্নাকাটি করবে। তো আমরা চাই সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি। যারা নিয়ে ফেরত দেয় নাই তারা কারা, এটা আপনারাও জানেন, ব্যাংক, বাংলাদেশ ব্যাংকও জানে। তাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা নেওয়া হোক, তার সাথে আমরা মানে সরকারের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরাও সেই ক্ষেত্রে সহযোগিতা করব। ব্যাংকিং কমিশন করার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ কথা বলেছে। এফবিসিআই থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন দিয়ে একটা 7 জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কিভাবে ফিরিয়ে আনা যায়। দেশে অর্থনৈতিক সংকটে বিদ্যমান ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলনে হতাহতদের পরিবারগুলোকে সহায়তার জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান করে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি ও আহত নিহতদের পরিবারের সদস্যদেরকে ফাউন্ডেশনের সদস্য করা হবে। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে যারা জীবন উৎসর্গ করেছেন বা মারাত্মকভাবে আহত হয়েছেন তাদেরকে জাতি কখনোই ভুলবে না। বলেন, সেসব পরিবারের পাশে দাঁড়ানো সরকারের জাতীয় দায়িত্ব। যত দ্রুত সম্ভব এই পরিবারগুলোকে সহায়তা ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন সহ সবকিছুই করবে সরকার। কিভাবে সহায়তা করা হবে শীঘ্রই সে বিষয়ে ঘোষণা দেবে ফাউন্ডেশন। আগামী 1 ও 2 ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসবের আয়োজন করবে জাতীয় কবিতা পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। জাতীয় কবিতা উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে, বৈষম্য মুক্তির জন্য কবিতা। জাতীয় কবিতা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা দলদাস ও দালালদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। দাবি জানানো হয়, জাতীয় কবিতা পরিষদের দখলদার আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তিকারী নেতাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশের। অভিযুক্তদের দুর্নীতির তদন্ত ও আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। আগামী জাতীয় কবিতা উৎসব আয়োজন পর্যন্ত সারা দেশে নিয়মিত কবিতা পাঠের আসর, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রকাশনার উদ্যোগের কথাও জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান ও সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।